একটা ছোট্ট গ্রাম যেখানে বিয়ে হলেই কিনা নববধূরা আতঙ্কে থাকে, কারণ একটা সিরিয়াল কিলার মেয়েদের বিয়ে হওয়ার পরের দিনই তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কিন্তু কেনই বা এই সিরিয়াল কিলার শুধুমাত্র সদ্য বিবাহিত বধূদেরকে এমন করত? কি বা তার উদ্দেশ্য? মুভিটির সাসপেন্স আপনার ব্রেন নিয়ে খেলবে। আর আমাদের আজকের এই সিনেমার নাম হলো ওদলা রেলওয়ে স্টেশন, যেটি কিনা ভারতের একটি ছোট্ট গ্রামের সত্য ঘটনার উপর অবলম্বনে নির্মিত করা হয়েছে। তাহলে চলুন দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সিনেমার শুরুতেই আমরা ভয়ানক একটা দৃশ্য দেখতে পাই। একটি মেয়ে কাটা শির হাতে নিয়ে থানার ভেতরে চলে আসে। যে দৃশ্যটা দেখে তো থানার সব পুলিশের চোখ কপালে উঠে যায়। তখন ডিউটিতে থাকা বড় অফিসার মেয়েটিকে জিজ্ঞেস করে বাকি বডিটি কোথায়। মেয়েটি তখন একটি শুকনো কুয়ার কাছে তাদের নিয়ে আসে, আর সেখান থেকেই তোলা হয় সেই মাথার বডিটি। আর এখানে আমরা ইন্সপেক্টর অনুদীপকে দেখতে পাই, যে কিনা খুবই সৎ একজন অফিসার। কিন্তু আমরা প্রথমে যে দৃশ্যটি দেখলাম সেটার রহস্য বা কি তা জানতে হলে আমাদের 3 মাস পেছনে যেতে হবে। তেলেঙ্গানা শহরেই অনুদীপ জয়েন করেছে, কিন্তু তাকে প্রশিক্ষণ করার জন্য ছোট্ট একটি গ্রাম ওদলাতে যেতে হবে, যার জন্যই যাবার আগে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। তখন অনুদীপের গার্লফ্রেন্ড বলে সেও যাবে। অনুদীপ তখন বলে না, গ্রামটিতে যাওয়ার রাস্তা খুব একটা ভালো নয়, তোমাকে যেতে হবে না। আর এরপরেই সিন কাট হলে আমরা একটি সদ্য বিবাহিত মেয়েকে দেখতে পাই। মেয়েটার নাম হলো মাধবী। গতকালকেই তার বিয়ে হয়েছে। বাইরে বেরোতেই সে দেখে তার স্বামী ভেনকাট ফটোগ্রাফার সাম্বার সঙ্গে বসে কথা বলছে আর তাদের বিয়ের দিনের তোলা ছবিগুলো দেখছে। মাধবী বাইরে আসতেই তারা দুজনেই তার দিকে চেয়ে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই একটা স্ত্রী তার স্বামীকে ঝাঁটাপেটা করছিল, কারণ তার স্বামী গতকাল রাতে মদ খেয়ে এসে চুলার ভেতরে পোস্ট আপ করে দিয়েছে, যার কারণে সে তার স্বামীকে ঝাঁটাপেটা করছে। এই মেয়েটার নাম হলো রাধা আর তার স্বামীর নাম থিরুপতি। আর এরই মধ্যে সেখানে গ্রামের সরপঞ্চ আসে, আর সে থিরুপতিকে বলে তুই মদ খাওয়া ছেড়ে দিলেই তো পারিস। কিন্তু থিরুপতি তাকে বলে মদ খাওয়া ছেড়ে দিতে পারি যদি আপনার বদলে অন্য কেউ ইলেকশনে জিতে যায়। সরপঞ্চ এখানে নিজের শার্ট আয়রন করাতে এসেছিল, কারণ রাধা ধোপার কাজ করে। রাধা অনেক ভালো আর মিষ্টি একটা মেয়ে, যার মধ্যে কোনো প্রকার লোভ লালসা কিছুই নেই। আর এরপর রাত হলে আমরা দেখতে পাই কয়েকজন ছেলে বসে রয়েছে। তার মধ্যে একটি ছেলের ফোনে মাধবীর ছবি দেখা যায়। ছেলেটি বলে আমি মাধবীকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে আমাকে চিট করে অন্য কাউকে বিয়ে করে নিল। ছেলেটির নাম হলো বিবেক। আসলে মাধবী আর তার মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল, আর মাধবীর বিয়ে হয়ে যাওয়ার পর বিবেক অনেক বেশি কষ্ট পেয়েছে। আর অন্যদিকে তার বন্ধুরা বলে প্রেম করেছিস তুই আর বিয়ে করলো অন্য কাউকে, কেই বা করলি তুই এতদিন। বিবেক এই কথা শুনে রেগে গিয়ে অনেক ড্রিঙ্কস করে আর বলে আমাকে আজকে কিছু একটা করতে হবে। আর পরের দিন সকালে দেখা যায় পুরো গ্রামে হইচই পড়ে গেছে, আর তারা বলছে কেউ যেন মাধবীকে করে জঙ্গলের ভেতরে ফেলে রেখে গেছে। সেখানে ইনভেস্টিগেশন করতে পুলিশও চলে এসেছে। দেখা যায় কেউ একজন মাধবীকে কালভার্টের নিচে তাকে ফেলে রেখে গেছে। সেই জায়গাটিতে কোনো ক্লুই পাওয়া যায় না, তবে একটা মানুষের পায়ের ছাপ পাওয়া যায়। পুলিশ মাধবীর স্বামী আর শ্বশুরকে এনে জিজ্ঞাসাবাদ করে কেন তারা মাধবীর সঙ্গে এমনটা করেছে। তখন মাধবীর স্বামী বলে স্যার, আমি আমার বউকে মারিনি, এটা নিশ্চয়ই ওই বিবেকের কাজ, কারণ সে মাধবীকে এঙ্গেজমেন্টের পরে হুমকি দিয়েছিল যে সে আমাকে খুন করবে। আর এরপরে দেখা যায় পুলিশ ইন্সপেক্টর বিবেককে থানায় ধরে নিয়ে এসেছে আর তাকে মারধর করছে। তখন অনুদীপ বলে ওর দোষ তো এখনো প্রমাণিত হয়নি, ও তো সাসপেক্ট মাত্র, কেন তাহলে তাকে মারধর করছেন? সেখানে থাকা একটি পুলিশ অফিসার বলে স্যার দেখুন, আমি খুব ভালো করেই জানি কি করতে হবে, আমি জানি ওই খুনটা করেছে। আর তখন তারা বিবেক যাতে স্বীকার করে সেই মাধবীকে মেরেছে তার জন্য 3rd ডিগ্রি দেয়। তখন সে যন্ত্রণা সহ্য করতে না পেরে স্বীকারোক্তি দেয় যে সেই খুন করেছে। আর এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই তার স্বামী থিরুপতিকে নিয়ে গ্রামের একটি ডাক্তারের কাছে এসেছে, কারণ তাদের বিয়ে হওয়ার অনেক বছর হলেও এখনো বাচ্চা হয় না, কারণ থিরুপতির কিছু শারীরিক
প্রবলেম রয়েছে। ডাক্তার তখন রাধাকে জিজ্ঞেস করে তাদের সম্পর্কটা কেমন। রাধা তখন বলে, স্যার সে তো রাতে আমার সঙ্গে থাকেই না। ডাক্তার তখন তিরুপতিকে ওষুধ হিসেবে কিছু পাতা আর জাড়িবুটি দেয়, যেটা খেলেই নাকি তিরুপতির শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে। আর এরপর আমরা দেখতে পাই বিবেককে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই সেখানে অনুদীপ আসলে সে অনুদীপের কাছে ছুটে গিয়ে বলে, স্যার আমি কিছুই করিনি। তখন কষ্ট সহ্য না করতে পেরে আমি মিথ্যাই স্টেটমেন্ট দিয়েছি যে আমিই মেরেছি, প্লিজ আপনি আমাকে বাঁচিয়ে নিন। অনুদীপ তখন হুট করেই বিবেকের দিকে একটা বোতল ছুঁড়ে মারে আর তখন বলে, ওকে ছেড়ে দিন, ও কিছুই করেনি। এসআই তখন অনুদীপের উপর রেগে গিয়ে বলে, কি বলছেন আপনি এসব? ও তো স্বীকার করে নিয়েছে। আপনি শিক্ষিত হতে পারেন, কিন্তু আমার অভিজ্ঞতা আপনার চাইতে অনেক বেশি। ওই খুন করেছে। অনুদীপ তখন এসআইকে প্রমাণ দেখায় আর বলে, ভিকটিমের সব আঘাত ডান দিকে ছিল, কিন্তু বিবেক তো বামহাতি। আর সেখানে যে জুতোর ছাপটি পাওয়া গেছে তার নাম্বার 10, কিন্তু বিবেকের তো নয়। তাহলে সে কিভাবে খুন করতে পারে? ওকে ছেড়ে দিন, ও কিছুই করেনি। আর সবচাইতে বড় প্রমাণ কি জানেন? যার ডিএনএ পাওয়া গেছে তার বয়স হিসেব করলে 30 হবে, আর ওর তো এখনো 25 বছরই হয়নি, যার কারণেই বিবেককে ছেড়ে দেওয়া হয়। আর তখনই থানাতে আরো একটি ফোন আসে যে ওয়ার্ড মেম্বারের ছেলের বউকে কেউ খুন করে জঙ্গলে ফেলে গেছে। পুলিশ তখনই ঘটনাস্থলে আসে আর মেয়েটিকে দেখতে পায়। আশেপাশের মানুষগুলো বলা বলি করছিল মেয়েটির গতকালকেই বিয়ে হয়েছিল, আর আজকেই কিনা তার এই অবস্থা হলো। অনুদীপ তখন একটু সন্দেহ করে যে দুটো খুনই হয়েছে বিয়ের পরের দিন, তার মানে নিশ্চয়ই এই দুটো খুনের মধ্যে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু এসআই এটা মানতে চায় না। এসআই তখন বলে, এটা একটা সাধারণ খুন মাত্র, এমনটা হতে পারে না। কিন্তু অনুদীপের যেহেতু একটু সন্দেহ হয়েছে, সে আবারও ক্রাইম স্পটটি খুঁজতে আসে। আর সে সেখানে খুঁজতে খুঁজতে একটি ফোন পেয়ে যায়। সে ফোনটা যখন অন করতে যাবে, সে দেখে ফোনে চার্জ নেই। থানায় এসে সে ফোনটা চার্জ করে। কিছুক্ষণ ওয়েট করার পর যখন ফোনটির চার্জ হয়ে যায়, ফোনটি অন হওয়ার পর অনুদীপ ফোনের সবকিছু চেক করতে থাকে। সে যখন গ্যালারি ওপেন করে তখন একটি ভিডিও দেখতে পায়। ভিডিওতে কোনো মানুষের চেহারা দেখা না গেলেও কথা শোনা যাচ্ছিল। অনুদীপ তখন সেই ভিডিওটি শুনতে থাকে। দেখা যায় কেউ একজন মেয়েটিকে বলছে প্রথম রাতে তার স্বামী তার সঙ্গে কি কি করেছিল। প্রথমে মেয়েটি বলতে না চাইলেও পরে তাকে বাধ্য করা হয় বলার জন্য। তখন মেয়েটি এক এক করে তার স্বামীর সঙ্গে যা যা হয়েছে সবকিছু বলে। আর কিলারটিও সেইভাবেই মেয়েটিকে ধর্ষণ করতে থাকে। মেয়েটি অনেক চিৎকার করতে থাকে, কিন্তু খুনি তাকে ধর্ষণ করার পর খুন করে সেখানে ফেলে রেখে চলে যায়। এরপর দেখা যায় রাধা গোসল করে এসে তিরুপতিকে বলে, ছেলে মানুষ তো বউয়ের ব্লাউজ খুলতে গিয়ে বাটন ছিঁড়ে ফেলে, তুমি কি করে ছিঁড়লে? তিরুপতি তখন বলে, খেয়াল করিনি। রাধা তখন একটা সেফটি পিন দিয়ে বলে সেটি আটকে দিতে। তিরুপতি যখন ব্লাউজটি আটকে দিতে যায় তখন তার হাত কাঁপে। তখন রাধা বলে, রাতেও কাঁপাকাঁপি করো, আবার এখনো কাঁপাকাঁপি করছো? তিরুপতি তখন বলে, তোমার যাতে কোথাও লেগে না যায় সেই জন্য এমনটা হচ্ছে। আর এরপর দেখা যায় সাম্বা বসে আছে, আর তার সামনে দিয়ে যখন মেয়ে মানুষ যায় তখন সে তার ফোনে ভিডিও করতে থাকে। আর অন্যদিকে পুলিশ গ্রামের সবাইকে সেই ভয়েসটি শোনায়, আর কেউ তাকে চেনে কিনা জিজ্ঞেস করে। এরপর তারা যখন ভয়েসটি তিরুপতিকে শোনায় তখন তিরুপতি বলে, কেমন জানি চেনা চেনা লাগছে, চান্দু দেখ তো এটা সাম্বার মতো লাগছে কিনা, ওই তো এইভাবে কথা বলে থাকে। তখন চান্দু বলে, আরে না, সাম্বা কেন হতে যাবে? এখানে চান্দুকে দেখলে মনে হয় সে যেন কিছু একটা লুকাচ্ছে। আর এরপর দেখা যায় পুলিশ ও সাম্বাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে এসেছে। ভয়েস ম্যাচ করার ডিভাইস দিয়ে ভিডিওর ভয়েস আর সাম্বার ভয়েস মেলানো হয়, কিন্তু তা ম্যাচ করে না। আর এরপর সাম্বার উকিল এসে সাম্বাকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় এসিপি এসআই কে কল করে বলে যাতে তারা দ্রুত কেসটির রিপোর্ট পেশ করে, কারণ ওপর থেকে অনেক চাপ দেওয়া হচ্ছে। আর এটা নিয়ে এসআই তো বেশ টেনশনে পড়ে যায়। অনুদীপ এসআই এর টেনশন দেখে বলে, টেনশন করে কি হবে, ডিএনএ টেস্ট করলেই তো হয়। এসআই তখন বলে, করিয়েছিলাম একবার, 4 মাস পরে রিপোর্ট পেয়েছি। অনুদীপ বলে, কিন্তু এখন তো টেকনোলজি অনেক উন্নত, 2-3 দিনের মধ্যেই রিপোর্ট চলে আসে। এসআই তখন বলে, কি বলতে চাইছেন আপনি? গ্রামের সবাইকে ধরে ধরে ডিএনএ টেস্ট করাবো? এই কথা শোনার পর অনুদীপ একটা লিস্ট করে, বাচ্চা থেকে বুড়ো সবাইকে বাদ দিয়ে 30 বছরের মধ্যে যারা রয়েছে শুধুমাত্র তাদেরই ডিএনএ টেস্ট করাতে বলে। আর সেখানে দেখা
যায় 10-12 জনের ডিএনএ টেস্ট করলেই হবে। অনুদীপ তখন সবার ডিএনএ নিয়ে টেস্ট করতে পাঠিয়ে দেয়, কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে এখনো 10 দিন সময় লাগবে। আর খেয়াল রাখতে হবে এই 10 দিনের মধ্যে যেন কোনো মেয়ের বিয়ে না হয়। কিন্তু এরপরই আসে মহাবিপদ। সরপঞ্চ থানায় আসে তার মেয়ের বিয়ের দাওয়াত নিয়ে। অনুদীপ এই কথা শুনে সরপঞ্চকে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে এখন তার মেয়ের বিয়ে না দেয়, কারণ গ্রামে তো সদ্য বিবাহিত মেয়েদেরকেই খুন করা হচ্ছে। অনুদীপ তখন বলে, আপনার মেয়ের ভালোর জন্যই বলছি, বিয়েটা এখন ক্যান্সেল করে দিন। কিন্তু সরপঞ্চ বলে, আরে ওসব মেয়েরা আলাদা আর আমার মেয়ে আলাদা। আমার মেয়ের গায়ে হাত দেবার মতো সাহস এই গ্রামের কারণেই। আমার মেয়ের বিয়ে সেই ডেটেই হবে। আর এরপর সরপঞ্চ থানায় বিয়ের কার্ড দিয়ে চলে যায় আর বাড়িতে এসে তোড়জোড় শুরু করে দেয় নিজের মেয়ের বিয়ের। কিন্তু বিয়ের দিন সকালেও অনুদীপ সরপঞ্চকে ফোন করে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে সরপঞ্চ নিজের মেয়ের বিয়েটা ক্যান্সেল করে দেয়, কিন্তু সে অনুদীপের কোনো কথাই শোনে না। আর এরপর সরপঞ্চের মেয়েরও বিয়ে হয়ে যায় আর গ্রামের সবাই অনেক মজা করছিল। সেখানে রাধা আর তিরুপতিও ছিল। যেহেতু আজকে তাদের প্রথম রাত, রাধা সরপঞ্চের মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। আর তখনই ফটোগ্রাফার সাম্বা এসে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রিয়ার ছবি তুলতে থাকে। আর অন্যদিকে অনুদীপ বারবার কনস্টেবলকে ফোন করে খোঁজ খবর নিচ্ছে সবকিছু ঠিক আছে কিনা। অনুদীপ তাদেরকে সবকিছু ভালোভাবে নজরে রাখতে বলে আর অনুদীপ বারবার ফোন করে কি হচ্ছে না হচ্ছে তার খবরও নিতে থাকে। সকালে আবারও অনুদীপ কনস্টেবলকে ফোন করে বলে সবকিছু ঠিক আছে কিনা। কনস্টেবল তখন বলে, সবকিছু ঠিক আছে স্যার। সে তার বান্ধবীকে রাখতে স্টেশনের দিকে যাচ্ছে। অনুদীপ তখন দুই কনস্টেবলকেও প্রিয়ার পিছন পেছন যেতে বলে ফলো করে। আর তখনই আমরা ভুট্টা ক্ষেতের ভেতরে সেই সাইকো কিলারকে দেখতে পাই। প্রিয়া তার বান্ধবীর সঙ্গেই স্টেশনে বসে অপেক্ষা করছিল ট্রেন আসার জন্য। আর রেল লাইনের ওই পাশ থেকে দুই কনস্টেবলও প্রিয়ার দিকে নজর রাখছিল। তখনই একটি ট্রেন আসে। ট্রেনটি চলে যাওয়ার পর দেখা যায় প্রিয়া আর সেখানে নেই। প্রিয়ার বান্ধবীও অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আর কনস্টেবল দুটো এইটা দেখে অনুদীপকে তখনই ফোন করে সবকিছু জানিয়ে দেয়। আর তখনই আমরা প্রিয়াকে দেখতে পাই। দেখা যায় সেই সাইকো কিলারটি প্রিয়াকে উঠিয়ে নিয়ে এসেছে। প্রিয়া তখন লোকটিকে দেখে চিনতে পারে আর বলে, তুই এসব করে বেড়াচ্ছিস। প্রিয়া তখন ভয়ে ভয়ে বলে, তুই জানিস না আমার বাবাকে, তোকে আমার বাবা ছাড়বে না। আর তখন সাইকো কিলারটি হাসতে থাকে আর বলে, কিন্তু তোর বাবা তো আমাকে চেনে না। আর এদিকে দেখা যায় পুলিশগুলো প্রিয়াকে খুঁজছে। আর অন্যদিকে সাইকো কিলার প্রিয়াকে বলে, তোর বাসর রাতে যা যা হয়েছে সবকিছু আমাকে বল, নইলে তোর সঙ্গে খুব খারাপ কিছু হবে। আর বাধ্য হয়ে প্রিয়া সবকিছু বলতে থাকে সেই সাইকো কিলারকে যে তার স্বামীর সঙ্গে কি কি হয়েছে সেই প্রথম রাতে। আর এই সব শোনার পর সাইকো ঠিক তেমন ভাবেই প্রিয়ার সঙ্গে সবকিছু করে। সাইকো কিলারটি প্রিয়ার গলা চেপে ধরে আর তখনই তার মুখ দিয়ে রক্ত উঠে সে সেখানে মারা যায়। আর এরই মধ্যে অনুদীপও সেই ঘটনাস্থলে পৌঁছে গেছে। পুলিশের দুই কনস্টেবল কিলারকে দেখে ফেললে সে তাদের দিকে পাথর ছুঁড়ে মারে আর পালিয়ে চলে যায়। আর এদিকে কিলারকে দেখে অনুদীপও শুট করতে থাকে। দৌড়াতে দৌড়াতে অনুদীপ পড়ে যায় আর একটি পাথর ছুঁড়ে মারে সে কিলারের দিকে। কিলার তখন আঘাত পেয়ে নিচে পড়ে যায় আর অনুদীপ এসে তাকে ধরে ফেলে। মাথার কাপড় সরাতেই অনুদীপ দেখে এ তো আর কেউ নয়, চান্দু। চান্দু তখন অনুদীপকে বলে, স্যার আমি কিছুই জানি না, আমি তো খেতে পাম্প সেট করতে এসেছিলাম। আর এরপর পুলিশ চান্দুকে থানায় ধরে নিয়ে যায়। আর এরপর দেখা যায় গ্রামের সবাই জেনে গেছে যে চান্দুকে পুলিশ ধরে নিয়ে গেছে। থানায় নিয়ে এসে চান্দুকে অনেক মারধর করা হয়। রাধা এই খবরটা পেয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই খবরটা পাওয়ার পর সরপঞ্চ তখন থানায় আসে আর সবাইকে ঘুষ দিয়ে সে চান্দুকে নিয়ে চলে যায়, কারণ সে চাইতো তার মেয়ের হত্যাকারীকে সে নিজের হাতে শাস্তি দেবে। অনুদীপ থানায় ফিরে এসে দেখে চান্দু সেখানে নেই। আর সে এসপি কে ফোন করতে গেলে এসআই বলে, স্যার আপনি এটা করবেন না, আপনি শুধুমাত্র এখানে ট্রেনিং নিতে এসেছেন, আর কিছু না, আমাদের কাজে আপনি হস্তক্ষেপ করবেন না। অনুদীপ তখন বলে, কি শেখাবেন আপনি, কিভাবে ঘুষ নিতে হয় সেটা শেখাবেন? আর যদি এসআই কে জানাতেই চান তাকে জানিয়ে 1 বোতল বিষ পাঠিয়ে দেবেন আমার বাড়িতে। রাধা আর তিরুপতিও ততক্ষণে অনুদীপকে এসে বলে, স্যার চান্দু এমনটা করতেই পারে না, সে সত্যিই সেখানে পাম্প সেট করতে গিয়েছিল।
আপনাদের হয়তোবা কোথাও ভুল হচ্ছে, চান্দুকে ছেড়ে দিন। অনুদীপ তখন রাধা আর তিরুপতিকে বলে, দেখুন আমি কিছুই করতে পারবো না, সারপঞ্চ এসে চান্দু দিয়ে নিয়ে চলে গেছে। আর তখনই আমাদের চান্দু আর সারপঞ্চকে দেখানো হয় সারপঞ্চ চান্দুকে সেই সব জায়গাগুলোতেই আঘাত করছিল যেখানে যেখানে তার মেয়েকে আঘাত করা হয়েছিল। আর তখনই সেখানে তিরুপতি আর রাধাও চলে আসে। রাধা বলে, চান্দু যদি দোষ করেই থাকে তাহলে তাকে জেলে দিন, এভাবে কষ্ট কেন দিচ্ছেন? তখন সারপঞ্চ বলে, চান্দু আমার একমাত্র মেয়েকে মেরে ফেলেছে, ওকে আমি ছেড়ে দেব ভেবেছ? ওকেও আমি তিল তিল করে কষ্ট দিয়ে মারবো। কোনো উপায় না পেয়ে রাধা আর তিরুপতি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছেও যায় যাতে তারা সারপঞ্চকে বলে চান্দুকে ছেড়ে দিতে, কিন্তু কেউই তাদেরকে সাহায্য করে না। এমনকি উকিলের কাছে যাওয়ার পরও তাদের কোনো কাজই হয় না। আর পরের দিন আরো একটা নববধূর খুন হলে অনুদীপ সারপঞ্চকে ফোন করে বলে, এখন আপনি চান্দুকে ছেড়ে দিন, কারণ গ্রামে আরো একটা নববধূর খুন হয়েছে, চান্দু খুনি নয়। আর এই কথা শোনার পর সারপঞ্চ চান্দুর চিকিৎসা করিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেয়। আর সে রাধা আর তিরুপতির কাছে পুলিশের ভুলের জন্য ক্ষমাও চায়। আর এরপর সিন কাট হলে দেখা যায় রাতে অনুদীপ তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। স্ফূর্তি অনুদীপকে বলে, কি ব্যাপার, কয়েকদিন থেকে তুমি আমার ফোন ধরছো না কেন? খুব ব্যস্ত নাকি? অনুদীপ স্ফূর্তির এই কথা শুনে সেখানে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। স্ফূর্তিও তখন বুঝতে পারে অনুদীপের কথা। স্ফূর্তি তখন বলে, আচ্ছা ওই কিলার তো শুধুমাত্র নতুন বউদেরই খুন করে, তাই না? তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি, আর এরপর তুমি ওই কিলারটিকে ধরে ফেলবে। প্রথম দিকে অনুদীপ স্ফূর্তির কথাতে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়। আর এরপর আমরা একটি নিউজ দেখতে পাই। অনুদীপ একটি ভিডিও নিউজ চ্যানেলে প্রকাশ করেছে। সে কিলারকে চ্যালেঞ্জ করে বলে, এই গ্রামে 4টি নববধূর খুন হয়েছে, 4টি বিয়ে হয়েছিল। আমি কিলারকে চ্যালেঞ্জ করে বলছি, পঞ্চম বিয়েটা হবে আমার। আমি জানি তুমি বসে বসে এই ভিডিওটা দেখছো, দেখি তোমার কত বড় সাহস, এসো আমার বিয়ের দিন। আর এরপর গ্রামের একটি মন্দিরে গিয়ে স্ফূর্তি আর অনুদীপ বিয়ে করে ফেলে। বিয়ে করার পর কোয়ার্টারে আসলে রাধা তাদেরকে বরণ করে নেয়। ঘরের ভেতরে ঢুকতেই যাবে তখনই অনুদীপে একটি কাগজ দেখতে পায়। সেখানে কিলার তার চ্যালেঞ্জটি একসেপ্ট করেছিল লেখা ছিল। আর তখন রাধা এই কথাটি শুনে বেশ ঘাবড়ে যায় আর বলে, স্যার কিছু হবে না তো? তখন তিরুপতি বলে, আরে কি বলছো, স্যার তো পুলিশ অফিসার, স্যারকে কিছু করার ক্ষমতা আছে নাকি ওর? আর এরপর অনুদীপ সবাইকে বিরিয়ানি খাওয়ার জন্য টাকা দেয়। আর তিরুপতি সেই টাকা থেকে টাকা বাঁচিয়ে ব্র্যান্ডেড মদের বোতল কিনে নিয়ে আসে। আর রাত্রেবেলা বসে সে চান্দু আর সাম্বা ড্রিঙ্কস করতে থাকে। সাম্বা তখন বলে, যাই বলো না কেন পুলিশের বউটা কিন্তু দেখতে হেব্বি। তিরুপতি বলে, সারাদিন ঘরের ভেতরে থাকলে তো এমন সুন্দর হওয়াটাই স্বাভাবিক। সাম্বা তখন উঠে বলে, নিশ্চয়ই দুজনে এখন অনেক মজা করছে। তিরুপতি বলে, তুইও বিয়ে করে নে, তাহলে তুই তো মজা করতে পারবি। সাম্বা বলে, বিবাহিত লোকদের চাইতে বেশি তো ওই কিলার মজা করছে। আর দেখা যায় চান্দু রেগে তাকিয়ে আছে। সাম্বা বলে, তুই কেন রেগে আছিস? তোকে তো ছেড়ে দিয়েছে। চান্দু তখন বলে, আমি সব মারের প্রতিশোধ নিয়ে ছাড়বো। আর এরপরে আমাদের অনুদীপ আর স্ফূর্তিকে দেখানো হয়। আর তারা দুজন ভালোবাসার কথা বলছিল আর তাদের ফার্স্ট নাইট এনজয় করছিল। অন্যদিকে একটি ইঁদুরের শব্দে রাধার ঘুম ভেঙে যায়। সে যখন পানি খাওয়ার জন্য ওঠে তখনই একটি ট্রাঙ্ক পড়ে যায় নিচে। রাধা কি পড়েছে দেখতে গেলে সেখানে দেখে বক্সের ভেতরে মেয়েদের অন্তর্বাস, গয়না, আংটি সব রয়েছে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না এইগুলো এখানে কি করে আসলো। তখনই তার মনে সন্দেহ দানা বাঁধে। সে গয়নাগুলোকে নিয়ে বাইরে চলে আসে। সারপঞ্চের বাড়িতে গিয়ে আংটি দেখিয়ে সে জিজ্ঞেস করে, এটা কি প্রিয়ার রিং? তখন সারপঞ্চ বলে, হ্যাঁ এটা তো আমার মেয়ের রিং। আর এরপর রাধা কাঁদতে কাঁদতে মাধবীর শাশুড়ির কাছে গিয়েও একটি আংটি দেখায় আর বলে, দেখুন তো এটি চিনতে পারেন কিনা? তখন মাধবীর শাশুড়ি বলে, হ্যাঁ এটা তো আমার বৌমার আংটি। রাধা এরপর বাড়িতে ফিরলে দেখে সেখানে চান্দু আর তিরুপতি নেই। কোথায় গেছে তারা কেউই জানে না। রাধা তার ফোন দিয়ে বারবার অনুদীপকে ফোন করতে থাকে আর দৌড়ে কোয়ার্টারের দিকে আসতে থাকে, কিন্তু যেহেতু অনুদীপের নতুন বিয়ে হয়েছে তাই সে ফোনটা সাইলেন্ট করে রেখেছিল। রাধা তবুও অনুদীপকে বারবার ফোন করতে থাকে। আর এরপর আমরা দেখি তিরুপতি এসেছে। অনুদীপ তাকে বলে সব ময়লা কাপড়গুলো নিয়ে গিয়ে ওয়াশ করে আনতে। তিরুপতি তখন বাসার ভেতরে গিয়ে একটি কাপড়ের গাঁটটি নিয়ে আসে। অনুদীপকে তখন সে বলে, স্যার কাপড় তো অনেকগুলোই, তাই 2-3 দিন দেরি হতে পারে। অনুদীপ বলে, আচ্ছা ঠিক আছে। অনুদীপ ভেতরে এসে ফোন হাতে নিয়ে দেখে রাধা বারবার তাকে ফোন করে যাচ্ছে। সে ফোন উঠালে রাধা তাকে বলে, স্যার ম্যাডাম কোথায়? তিনি ঠিক আছেন তো?
আপনি গিয়ে তাড়াতাড়ি চেক করুন। অনুদীপ চেক করে দেখে সেখানে স্ফূর্তি নেই। তখন রাধা বলে, স্যার কিলার আর অন্য কেউ নয়, আমার স্বামী থিরুপতি। আর তখনই আমরা দেখতে পাই থিরুপতি সাইকেল নিয়ে অনেকখানি দূরে চলে এসেছে আর ঠোঁটে রয়েছে তার মুচকি হাসি। আর এরপরেই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দেখা যায় থিরুপতি যখন ঘরের ভেতরে কাপড় নিতে এসেছিল তখন সে স্ফূর্তির গায়ে হাত দিচ্ছিল। স্ফূর্তি প্রথমে ভেবেছিল হয়তো বা এটা অনুদীপ। সে ঘাড় ঘোরাতেই দেখে এটা থিরুপতি। আর তখনই থিরুপতি তার মুখ চেপে ধরে অজ্ঞান করে ফেলে আর কাপড়ের সেই গাঁটটির মধ্যে বেঁধেই সাইকেলে করে নিয়ে চলে আসে। তার মানে এতদিন ধরে যেই নববধূদের খুন হচ্ছিল এই সবগুলো খুনে থিরুপতি করেছে। আর ওই যে ওই দিন ভুট্টা খেতে থিরুপতি ছিল, কিন্তু চান্দু ভুল করে ফেসে গিয়েছিল। এরপর পুলিশের গাড়িও বেরিয়ে পড়ে স্ফূর্তিকে খুঁজতে। রাধা তখন বাড়িতে এসে থিরুপতির কাপড় নিয়ে কুকুরকে শোকায়। কুকুরটি দৌড়ে দৌড়ে তখন একটি কুয়ার কাছে আসে আর রাধাও পেছন পেছন আসে। রাধা চারিদিকে থিরুপতির নাম ধরে অনেক চিৎকার করতে থাকে, কিন্তু সে খেয়াল করে কুকুরটি কুয়ার কাছে গিয়ে অনেক চিৎকার করছে। সে তখন উকি দিয়ে দেখে নিচে থিরুপতি রয়েছে স্ফূর্তিকে নিয়ে। আর সেখানে দেখা যায় থিরুপতি স্ফূর্তির সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করছে। রাধা থিরুপতিকে অনেক অনুরোধ করে স্ফূর্তিকে ছেড়ে দেওয়ার জন্য, আর সে চারিদিকে হেল্প চাইতে থাকে। তখনই দেখা যায় থিরুপতি কুয়া থেকে উঠে এসেছে আর রাধাকে বলে চিৎকার না করতে। রাধা তখন বলে, তুমি তো এমন ছিলে না, কেন তুমি এমন হয়ে গেলে? থিরুপতি বলে, তোর জন্য আমি এমনটা হয়ে গেছি, এর জন্য তুই দায়ী। রাধা বলে, আমি কি করেছি? আর তখনই আমাদের থিরুপতি আর রাধার বাসর ঘরের কাহিনী দেখানো হয়। দেখা যায় থিরুপতি রাধাকে বিয়ে করতে পেরে অনেক খুশি ছিল, কারণ বাবা মারা যাবার পর এক প্রকার বাধ্য হয়ে রাধাকে এই বিয়ে করতে হয়। আর রাধা ইন্টার পাস করা একটি শিক্ষিত মেয়ে ছিল আর থিরুপতি ছিল অশিক্ষিত, তাই রাধার কাছে এই বিয়েটা এক প্রকার অভিশাপের মতো ছিল। থিরুপতি রাধার কাছাকাছি হওয়ার চেষ্টা করে, কিন্তু রাধা বলে, ব্রাশ করনি নাকি? মুখ থেকে তো গন্ধ বের হচ্ছে। আর এই কথা শুনে থিরুপতি বেশ নার্ভাস হয়ে যায়, এমনকি থিরুপতির গা থেকেও দুর্গন্ধ আসছিল। রাধা তখন বলে, সাবান ব্যবহার করো না নাকি? রাধা উঠে থিরুপতিকে বলে, আশা করি গ্রামের লোকেরা যেটা বলেছে তুমি সেটা নাও। থিরুপতি জানতে চাই কি বলে গ্রামের লোকেরা। তখন রাধা বলে, তুমি নাকি সব মেয়েদের নিজের বোনের মতো দেখো, তোমার মধ্যে নাকি কোনো পৌরসত্ব নেই। থিরুপতি তখন বলে, তারা সবাই মিথ্যা বলে, এমনটা কিছুই না। আর এইসব কথা শোনার পর থিরুপতি নার্ভাস হয়ে যাওয়ার কারণে সে কিছুই করতে পারে না, আর এই জন্য রাধাও মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। সিনটা বর্তমানে আসলে থিরুপতি বলে, শুধু ওই রাতটা নয়, 10 বছর ধরে তুমি আমাকে পঙ্গু করে রেখেছো। এমনকি সারপঞ্চের মেয়ের বিয়ের দিনেও আমি যখন বলেছিলাম এমন একটা খাট পেলে আমিও ভাঙতাম। খাট ভাঙতে শক্তি নয়, পৌরসত্ব লাগে, স্ট্যামিনা লাগে। তোমার এইসব কথার জন্যই আমি আজকে এমনটা হয়ে গেছি। রাধা তখন বলে, আমি তো ভুল কিছু বলিনি। থিরুপতি বলে, আমি শুধুমাত্র পুরুষ হয়েছি মাধবীর কারণে। তারা যখন ভোর রাতে ইন্টিমেট হচ্ছিল আমি তাদের শব্দ শুনতে পাই, আর সেদিনই আমি বুঝতে পারি আমিও একজন পুরুষ। আর আমি তাকে উঠিয়ে নিয়ে গিয়ে টেস্ট করি আর আমি সফল হই। এরপর আমার আকাঙ্ক্ষাটা আরো বেশি বেড়ে যায়, আমি একটার পর একটা এমন কাজ করতেই থাকি। আর এখান থেকেই আমরা জানতে পারি থিরুপতি যেহেতু তার প্রথম রাতে ব্যর্থ হয়েছিল, তাই প্রথম রাত কাটানোর পরে নববধূদের তুলে এনে তাদের সঙ্গে এমন কাজ করত, আর এটাই ছিল তার আত্মতৃপ্তি। আর এইসব কথা শুনে রাধা তাকে অনেক অনুরোধ করে স্ফূর্তিকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু উল্টো থিরুপতি রাধাকেই আঘাত করে কাঁদার মধ্যে ফেলে দিয়ে চলে যায় স্ফূর্তির সঙ্গে খারাপ কাজ করতে। রাধার তখন সেই সব মেয়েদের কথা মনে পড়ে যাদের সঙ্গে থিরুপতি এমন কাজ করেছে। তখনই সে পাশে থাকা একটি কোদাল নিয়ে এগিয়ে যায় কুয়ার দিকে। সে কুয়ার ভেতরে ঝাঁপ দিয়ে এক কোবে শির আলাদা করে দেয় আর স্ফূর্তির গায়ে সে নিজের কাপড় দিয়ে দেয়। আর তখনই সে কাটা মাথাটি নিয়ে পুলিশ স্টেশনে যায়। এই সিনটি আমরা সিনেমার শুরুতে দেখতে পেয়েছিলাম। আর এরপর দেখা যায় অনুদীপুরও চলে যাওয়ার দিন এসেছে, রাধারও জেল হয়েছে আর কেসটাও ক্লোজ হয়ে যায়। আর এমনই মুহূর্তে সিনেমার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আসলে রাধার এইসব কথা শোনার পরই থিরুপতি মানসিক আঘাত পেত, যার কারণে সে সাইকোতে পরিণত হয়েছিল আর এইসব কাজ করেছে। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই সিনেমার কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর এমনই ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।